সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। আমরা মাত্র 45 মিনিট আগে মার্কেট শেষ হয়েছে। মার্কেটে আমরা চমৎকার পজিটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। 24.9 মানে 25 পয়েন্টস বেড়ে 5,829 পয়েন্টসে বাজার এই মুহূর্তে আছে। এত অল্প পয়েন্টস বাড়ার পরেও আমরা 255টা শেয়ারকে অ্যাডভান্স দেখতে পাচ্ছি। মাত্র 100 শেয়ার ডিক্লাইন, এমনকি সাথে 933 কোটি টাকার ট্রেড। একদম ওভারঅল চিত্র এতক্ষণ যতটুকু দেখলাম এক্সিলেন্ট। শুধুমাত্র চারটার দিকে যখন নজর পড়ে তখন একটু মন খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার একটা কারণ সেটা হচ্ছে শুরুতেই একেবারে সূচকের উল্লাস ফলন 10-15 মিনিট তো মানে যা অবস্থা, আজকে মনে হয়েছে যে অনেক বেশি পয়েন্টস বেড়ে যাবে। তো সেখানে আমরা কি দেখতে পেয়ে আমরা চিত্রটার দিকে যখন তাকাই, শুরুতেই আমরা যে হাইটা দেখেছি, কিছুক্ষণ পরেই প্রচণ্ড বিক্রয় চাপে মার্কেট একদম অনেক নিচে নেমে যায়। মিনিমাম 30 থেকে 40 পয়েন্টস যতটুকু বেড়েছিল সেখান থেকে কারেকশন হয়ে যায়। তারপরে ধীরে ধীরে আবার বাজারটাকে উত্থানের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু হায়ার হাই না করার কারণে মার্কেটটা ধীরে ধীরে পতন হয়, এমনকি হায়ার লো তৈরি করে একদম মার্কেট নেগেটিভে তার প্রান্তে পৌঁছে যায়। তো সেখান থেকে বাকি সময়টা একটা সাইডওয়েজ মুভমেন্ট করে বাজারটা শেষ পর্যন্ত টিকে গেছে। শেষের দিকে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে অনেক দিন পরে আমরা এই চার্টের মধ্যে, নট অনলি এই চার্ট মানে ওভারঅল ইন্ডেক্সে অ্যাডজাস্টেড পয়েন্টসটা বেশিতে দেখেছি, কমে না। সবসময় আমরা দেখি কি 10-20 পয়েন্টস কমই তারপরে অ্যাডজাস্টেড পয়েন্টটা দাঁড়ায়। আজকে প্রথম অনেক দিন পরে দেখলাম অ্যাডজাস্টেড পয়েন্টটা এখানে বেশিতে ক্লোজ হয়েছে। তার মানেটা হচ্ছে শেষের দিকে যে আমাদের পোস্ট ক্লোজিং টাইমটা চলে, সেই পোস্ট ক্লোজিং টাইমে বিনিয়োগকারীরা বেশি দামে শেয়ার কিনেছে, অথবা ক্লোজিংগুলো যেহেতু শুরুতেই অনেক বেশি প্রাইসে মার্কেট ওপেন হয়েছে, সেই ওপেন আর ক্লোজিংয়ের মধ্যে যে অ্যাভারেজ প্রাইসটা, সেইখানে ক্লোজিংয়ের সময় যে প্রাইসটা এসে দাঁড়িয়েছে সেটা সব হাইতে ছিল, যেটার কারণে এখানে অ্যাডজাস্টেডটা নিচে যেতে পারেনি। এটা একটা কারণ। আর লাস্ট 15 মিনিটেও যে ভলিউমটা হয়, সেই ভলিউমের উপর ভিত্তি করেও ক্লোজিং প্রাইসটা কিন্তু ঠিকঠাক হয়। অ্যাডজাস্টেড প্রাইসটা, সেই অ্যাডজাস্টেড প্রাইসটাই কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। তো সবকিছু মিলিয়ে যদি ইন্ডেক্সের এই চিত্রটা এরকম না হয়ে খুব স্বাভাবিক হতো, আমি গতকালকে পরশু দিনের ভিডিওতে একটা জিনিস আক্ষেপ করে বলেছি, সেটা হচ্ছে আমরা কখনো 100-150 পয়েন্টস বাড়তে যেন না দেখি, আমরা 20-30 পয়েন্ট 50 পয়েন্ট বাড়তে দেখি। ধীরে ধীরে আমাদের আরও কমপক্ষে 150-200 পয়েন্টস বাড়া উচিত। এখন 5,829, আমরা প্রায় 6,000 পয়েন্টস পর্যন্ত আমাদের বাড়া উচিত, যেটা আমাদের মনস্তাত্ত্বিক বাধা আছে। এখন আমরা এই চার্টটা দেখলে যারা অ্যানালাইসিস করে তাদের কিন্তু মনটা সায় দেয় না সত্যিকার অর্থে যেটা। তো সেখানে তাই মানে কি কালকে কারেকশন হবে আমি সেরকম মোটেও বলছি না, কারণ আমাদের বাজারে আজকে যে ভিউটিটা আমি দেখেছি, আমাদের 3% উঠিয়ে দেওয়ার পরে আর কোনো শেয়ার কিন্তু সহজে মাইনাস হচ্ছে না। যেগুলো মাইনাস হচ্ছে এটা টেকনিক্যালি মাইনাস হওয়ার দরকার, সেগুলো মাইনাস হচ্ছে। আর যেগুলা কোনোভাবেই আমাদের অ্যানালাইসিসের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট নাই, সেগুলো কিন্তু কোনোভাবেই পড়ছে না। আমরা আগে দেখেছি কি 3% করে সুন্দর করে শেয়ারগুলোকে নিচের দিকে নিয়ে যেত, ওরা নিচের দিকে নিয়ে যায় 10 থেকে 15 দিন মাইনাস করার পরে ওদের সুবিধা মতো টাইমে একদিন ওরা বাড়াতো। যেমন এই যে অ্যাপোলো ইস্পাত, আমি যেটা দেখছি 3, 4, 5, 6 দিনের দাম যেটা 6 হলো 318%-এর যে গড প্রাইসটা, সেটাই একদিনে ক্যান্ডেলটা সেরকম এসে দাঁড়িয়েছে। তাহলে কি আমরা আজকে কি অ্যাপোলো ইস্পাতকে অত পার্সেন্ট বাড়তে দেখেছি? বেড়েছে 10%, 50 পয়সা।
তারা 3%, 3%, 1, 2, 3, 3, 4, 12%। তারপরে আমার মিলাতে অনেক কষ্ট হচ্ছে। 3%-এর হিসাবটাই আসলে মিলানোটা খুব ঝামেলা হচ্ছে। সরি, এটা হলো গত দিনের ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলটা উপরে আমার, সরি আমি দুঃখিত। তো সেই ক্যান্ডেল অনুসারে যে গ্যাপ ট্রেড হয়েছে সেটা অনুসারে হ্যাঁ অনেক বড় ধরনের একটা জাম্প হয়েছে। তো আমরা এই টাইপের যতগুলো শেয়ার পড়তে দেখেছি, যেমন টেকনোড্রাগ, তারপরে এশিয়াটিক থেকে শুরু করে যে ফরচুন ওইভাবে হল্টেড হয়ে পড়েনি। তো অনেকগুলো শেয়ার আছে যেগুলো এই টাইপের করে পড়েছিল, সেগুলো সবগুলোকে আমরা এখন ভালোভাবে বাড়তে দেখছি। আর টোটাল বাজারের চিত্র এখানে আমরা যদি দেখি, যে শেয়ারগুলো বেশি দামে বেশি পড়েছে সেই শেয়ারগুলোই কিন্তু এখন বেশি দামে বেশি মানে জোরে সোরে বাড়ছে। তো যেগুলার সাপোর্ট ভেঙে এমন একটা স্টেজে চলে গেছে, মনে হচ্ছে যে দীর্ঘদিন আর মনে হয় শেয়ার বাড়বে না, সেই শেয়ারগুলো কিন্তু খুব দ্রুততার সহিত বাড়ছে। তাহলে আমরা মার্কেট খারাপ হবে বা সহসা খারাপ হয়ে যাবে এরকম ভাবাটা আসলে আমরা ভুলের স্বর্গে বসবাস করছি। মার্কেট যদি 5-10 পয়েন্ট নেগেটিভও হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজার এরকম একটা বিউটি সবসময় থাকবে, এটা আমি প্রত্যাশা করছি। মানে 255টা না হোক, অ্যাটলিস্ট 200টা, 210, 20টা শেয়ার প্রাইস আপ থাক, কিছু কারেকশন হোক, যেগুলো দাম বেড়েছে সেগুলো কারেকশন হোক, সমস্যা নেই। তাহলে এইভাবে করে মার্কেটটা বেড়ে যাক, আমি এই প্রত্যাশাটা করছি। আমরা এখানে আমি এসছি একটা কারণে, সেখানে গেইনার্সের লিস্টটা তো দেখলেন, এটা ট্রেড আওয়ার আপনারা দেখেছেন, আমি নতুনভাবে নাই বা দেখাই। আর এখানে আমরা একটা লুজার্সের তালিকা আছে, সেই লুজার্সের মধ্যে কেপিসিএল নতুন এসছে, সেটা পড়ছে, যেহেতু সার্কিট নেই 10% করে পড়ছে একটা দ্রুততার সহিত। কারণ যে শেয়ারগুলো আগেও ফ্লোর থেকে বেরিয়েছে সেগুলো 10%-এ ছিল, পরে বেশি পড়ার কারণে 3% সার্কিট দিয়ে মার্কেটটাকে আরো খারাপ করেছে। আমরা যারা অ্যানালিস্ট তাদের জন্য অ্যানালাইসিস করাটা অনেক মুশকিল হয়ে গেছিল তখন। তারপরে নিউ লাইনটা পড়ছে কেন এটা আমার ঠিক জানা নাই, আপনারা এটা বুঝে নিয়েন। তারপরে এখানে যে শেয়ারগুলো আছে 2%, 10% একটা শেয়ার, নিউ লাইন হলো 9%, মিথুন নিটিং 9%। তাহলে পার্সেন্টেজের দিক থেকে এই তিনটা এসপি সিরামিক, সালমান প্রমাণের শেয়ার হওয়ার পরেও এটা গতকালকে দাম বেড়েছে, আজকে কিছুটা কারেকশন হয়েছে, তাও 7%। তো আর এটার দ্বারা আমরা একটা জিনিস বুঝি, এই শেয়ারগুলোতেও তো গেমলাররা অ্যাক্টিভ ছিল, হয়তো কোম্পানির মালিক না হয় বেকায়দায় আছে, সেই গেমলাররা তো তাদের নিজেদের স্বার্থে হলেও শেয়ারগুলোকে দাম বাড়াতে হবে। তো কোনটা আওয়ামী লীগ কেন্দ্রিক শেয়ার, কোনটা বিএনপি শেয়ার, এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। আমরা অ্যানালাইসিস ভিত্তিক দেখে যে শেয়ারগুলো মোটামুটি ইয়ারের লো তৈরি করে ফেলেছে সেই শেয়ারগুলোর জন্য আমরা ক্যাচ আপ করে আমরা একটা প্রফিট টিক করতে পারি, সেগুলোর জন্য অন্যের অ্যানালাইসিস দিকে আসলে তাকায় থাকার তেমন কিছু নাই আমি বলবো। তো ব্যাংকগুলোর ছোটোখাটো কারেকশন হচ্ছে। এটার পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে আমরা এখন কি দেখতে পাচ্ছি অ্যানালাইসিসে, সেটা আমরা আগে দেখি। আমার এই চার্টটা অনেক পুরনো চার্ট। আমরা যখনই বাজারে ক্যান্ডেলের মধ্যে এরকম উইক দেখতে পাই, যদি এত বড় উইক আমরা খুব কমই দেখেছি, এরকম উইক দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের বাজারে একটা সংখ্যা তৈরি হয়। সেটা হচ্ছে ক্যান্ডেলের প্যাটার্ন অনুসারে এটা একটা সেল প্রেশার, তারপরের দিনও সেল প্রেশারটা কন্টিনিউ হবে, এরকম আমরা ধরে নিই। এমনকি এই কথাগুলো আমরা অনেক সংখ্যক বলেছি, সেখানে হয়েছেও বটে। তারপরে যেমন আজকের ক্যান্ডেলটার কথা না বললেই নয়, আজকের ক্যান্ডেলটাও কিন্তু শুরুতে এইভাবে বাড়ার কারণে, আমি প্রথম দিকে যে কথাটা বলেছি, আমি চাইনি কোনোভাবে 100-150 পয়েন্ট পড়ে 20-30 পয়েন্টে মার্কেট শেষ হোক। আমি চেয়েছি ধীরে ধীরে 50-60 পয়েন্ট বাড়ুক, 50 পয়েন্টে বাজারটা ক্লোজ হোক, তাহলে আমাদের ক্যান্ডেলের প্যাটার্নটা অনেক সুন্দর হবে। আমরা যে আরেকটা উত্থান দেখতে পাচ্ছি এখানে একটা সুইং হয়েছে খুব চমৎকার, সেই সুইংটা যেন ধীরে ধীরে 5900, 6000 এরকম আস্তে আস্তে অতিক্রম করতে পারে। তাহলে আজকে আমরা কি দেখলাম, শুরুতেই বৃহস্পতিবারের কন্টিনিউশনটা এখানে স্টার্ট করেছে, করে একেবারে যেখানে রেসিস্ট্যান্স ড্র করা ছিল 5890-এর কাছাকাছি, 85-90 সেই জায়গাটায় টাচ করেছে বাজার। তো সেখানে টাচ করার পরে মনস্তাত্ত্বিকভাবে সবাই এখানে একটা প্রফিট টেকিং করবে, এমনকি সেটা করেছে।
ক্যান্ডেলে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ক্যান্ডেলের ধরনটা কি আসলে দাঁড়িয়েছে, ক্যান্ডেলের ধরনটা যেভাবে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে এটা নেগেটিভ কোনো ক্যান্ডেল না, আর হচ্ছে গ্রিন ক্যান্ডেল আছে। সো এই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলস্টিকও না, অথবা ইনভার্টেড হ্যামারও না, বা মানে এমন কোনো একটা প্যাটার্ন এখনো তৈরি করতে পারেনি ক্যান্ডেলের মধ্যে যেখানে আগামী দিনে মার্কেট পড়ে যাবে। এখানে না পড়ার জন্য কতগুলো যুক্তি আছে, সেই যুক্তিগুলো আমি দেখাবো, ধীরে ধীরে আপনারা বুঝবেন। তবে রেজিস্ট্যান্স লেভেলে 5870 থেকে 80 যে রেঞ্জটা তৈরি করেছে, সেই রেঞ্জটা যদি আগামী 2 দিনের মধ্যে অতিক্রম করে চলে যেতে পারে, তাহলে আমরা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু 6000-এ, একেবারে 6000-এ আমাদের নেক্সট রেজিস্ট্যান্স চলে যাবে। কিন্তু তার আগে হচ্ছে বড় ধরনের একটা বাধা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে 5870 থেকে 5900 পর্যন্ত যে রেঞ্জটা আছে। তো সেটা যদি এক ধাপে আগামী দিন পার করে ফেলতে পারে তাহলে খুবই ভালো। আগামী দিন যে পার করবে এরকম চিত্র আমরা কিন্তু ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি না। তো তাহলে তো এখানে কি ঘটতে পারে, এখানে হয়তো আগামী দিনও অনেক উপরে যাবে, একটু নিচে ক্লোজ করবে, আগামী দিনও অনেক উপরে যাবে, নিচে ক্লোজ করবে, এভাবে করতে করতে হয়তো এখান দিয়ে যে চ্যানেলটা আছে চ্যানেলে না ঢুকে প্রাইসটা উত্থানে চলে যাবে। এটা করার জন্য আমাদের যে ভলিউম দরকার সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ভলিউমটা যেহেতু ক্রিয়েট হয়েছে আমরা এটা প্রত্যাশাই করতে পারি। এটা হচ্ছে আমার ইন জেনারেল সেন্সের কথা। আর আমরা যদি অন্যভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল আমার আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু চেক করে আসি। আমি যেটা দেখাতে চেয়েছি মানে মার্কেট কালকে যে পড়বে না সেই কথাটার ব্যাখ্যা দেওয়ার জন্য আসলে একটু পিছনে আসলাম, পিছনের চার্টগুলো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা মার্কেট অনেক দূর নিচে যাওয়ার পরে এখানে ধীরে ধীরে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। প্রতিদিনই কিন্তু প্রাইস অনেক উপরে গেছে, নিচে ক্লোজ করেছে, উপরে গেছে, নিচে ক্লোজ করেছে, উপরে গেছে, নিচে ক্লোজ করেছে। এইভাবে 5-7 দিন যাওয়ার পরে মার্কেট ডিরেকশন, এই ডিরেকশনটা নর্মালি হচ্ছে ডাউন ট্রেন্ড, সেই ডিরেকশন মোতাবেক প্রাইস কিন্তু চলে গেছে। কিন্তু এইখানে এসে দেখেন এই ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলের সাথে অনেকটুকু মিল আছে, সবুজ ক্যান্ডেলটা মিল আছে। আমি সবুজ ক্যান্ডেলটা দিয়ে ইন্ডিকেট করলাম, এই ক্যান্ডেলটা আজকের বাজারের সাথে আমাদের অনেকটুকু মিল। আমাদের ক্যান্ডেলটা দিকে তাকালে না তাকালে আপনারা বুঝবেন না। এই ক্যান্ডেলটা দেখেন, তো এইখানে একটা জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে এখানে বাজার অনেক উপরে ছিল, যে কারণে এই ক্যান্ডেলের একটা ব্যাড নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, এটা একটা কারণ। কিন্তু না, উপরে নিচে কোনো কথা না, মার্কেট যেখানে থাকুক এই টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করলে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এখন মার্কেটের যে গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে অনেকগুলো শেয়ার একসাথে হল্টেড হচ্ছে, মার্কেট নেগেটিভ হলেও ভিতরে কিন্তু মার্কেট খারাপ, এটা আমরা বলতে পারবো না। তবে সাবধানের মাইন্ড নেই। এখানে একটা সুন্দর করে একটা সুইং হয়েছিল আপ ট্রেন্ড। তো এই আপ ট্রেন্ডটা স্টার্ট হওয়ার পরে এখানে দেখেন 5 থেকে 7টা ক্যান্ডেল তৈরি করেছে, উপরে নিচে করে তারপরে গিয়ে পড়েছে। এখানেও একই রকম ঘটনা ঘটেছে এই জায়গাটাতে। এখানে আমি যতগুলো মার্কিং করা আছে সবগুলো মার্কিংয়ে কিন্তু চিত্র অলমোস্ট সেম। তো সাবধান হওয়া ছাড়া আমাদের আসলে বিকল্প কিছু নেই। সাবধানতা অবলম্বন করলে আমার নিজেরই লাভ। আমার যে জায়গাগুলোতে ভালো প্রফিট টেকিং আছে, অথবা আমার 10 to 15% প্রফিট হয়ে গেছে, বাট আমি প্রফিটটা লক কোথায় করব সেটা বুঝতে পারছি না, এরকম মার্কেট আপনি প্রফিটটা লক করে ফেলবেন, নাহলে টোটাল প্রফিটটা চলে গিয়ে আপনি মাইনাসও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আগামী এই সপ্তাহটা মানে আগামী আরও 4টা দিন আছে, সেই 4টা দিন মার্কেট কি আচরণ করে সেটা দেখা যাবে। আর কোনো কারণে যদি আগামী দিন এখানে সেলের কোনো ডিরেকশন চলে আসে ক্যান্ডেলে, তাহলে আমরা সেটা সেভাবে বলবো। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার রিস্কি রেজিস্ট্যান্স যেটা 5900, এটা পার করতে পারছে কিনা এদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে সবার। এখন চলুন আপনাদের কিছু রিকোয়েস্টেড শেয়ার আছে, সেই শেয়ারগুলো একটু দেখি। এক ভাই আমাকে প্রায় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলেন তার সি প্রলটা আসলে কত যেতে পারে। সি প্রলের সম্ভাব্যতা নিয়ে অনেকবার আলোচনা করেছি, তবে পতনটা এসে দাঁড়িয়েছে। এখন অ্যাটলিস্ট অন্তত বায়ার পাওয়া যাচ্ছে, আগে তো আমরা বায়ারই পেতাম না।
তো এখন যেহেতু 10%-এরও যুগ নেই, তো আমেরিক গ্যাসের শেয়ার হোক বা যেটাই হোক, সিপ্রাল ফান্ডামেন্টালি কিন্তু অত খারাপ শেয়ার না, হয়তো কম্পারেটিভ অ্যানালাইসিসে আগের চাইতে কিছুটা বিজনেস খারাপ করেছে, সেটা আলাদা হিসাব। কিন্তু এখানে এসে যখন দাঁড়িয়েছে, অ্যাটলিস্ট এটা এই সাপোর্ট জোন যেটা ৬২ টাকা ৩০ পয়সা, এই জায়গায় অ্যাটলিস্ট এসে দাঁড়ানোটা উচিত অ্যাজ পার অ্যানালাইসিস। সেখান থেকে বা কারেকশন করে উপরের দিকে যাক না নিচের দিকে যাবে সেটা পরে দেখা যাবে। কিন্তু যে দুর্বল ক্যান্ডেলগুলো তৈরি করেছে গতকালকে, আজকে প্রাইস বাড়লেও দেখেন ক্যান্ডেলটার গতি প্রকৃতি কিন্তু মোটেও সুন্দর না। তো সেক্ষেত্রে তাহলে আমাদের সাপোর্ট, মেজর সাপোর্টটা কোথায় আছে? মেজর সাপোর্ট এক্স্যাক্টলি আসলে ৫৬ টাকায় এখনো রয়ে গেছে বলবৎ। সেই ৫৬ টাকা থেকে ৬২ টাকা পর্যন্ত এটা একটা বিশাল রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যেভাবে অন্যান্য শেয়ারগুলোর দাম বাড়ছে, আমি আশা করছি এই শেয়ারটা খুবই শিগগিরই এরকম একটা আচরণ করবে। হয়তো সেখানে যাওয়ার আগে যে ফুল নেওয়া দরকার সেটা ক্রিয়েট করছে। এই হচ্ছে সিপ্রাল নিয়ে আমার আলোচনা। আরেক ভাই ঢাকা থেকে বলেছিলেন তার এশিয়াটিক এবং টেকনোড্রাগস নিয়ে একটু বলার জন্য। তো এশিয়াটেকের ক্ষেত্রে আমি বলবো, এশিয়াটেকের আমি ওদের অ্যানালাইসিস দিয়েছিলাম, যেটা 78% এসে মানে 34 টাকায় এসে সাপোর্ট পেয়েছে। আমরা যে পিভোটা ড্র করেছি লাইফ টাইম পিভো, সেই পিভোর কোথায় কোথায় সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, এটা ক্লিনলি দেখা যাচ্ছে। পিভো সাপোর্টগুলো অনেক স্ট্রংলি কাজ করে, যেটার কারণে আমরা এখন এটা থেকে সাপোর্ট পাচ্ছি। আর এটা 43 থেকে 44 টাকার রেজিস্ট্যান্স আছে। আজকে যেভাবে হল্টেড করেছে, যে ভলিউম হয়তো মাত্র অতিরিক্ত বাড়েনি, আগের যে কোনো ভলিউমের চাইতে অনেক কম লেভেল, তো প্রাইসও অনেক কম, সেটা একটা কারণ থাকতে পারে। আগামী দিনও যদি হল্টেড করে 43 টাকার রেঞ্জটা পার করে ফেলতে পারে, তাহলে তো আর কোনো বাধাই থাকলো না, তাহলে 50 টাকা আসলে ঠেকানো মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে এশিয়াটেকের ব্যাপার। আজকে যে মারভুজু ক্যান্ডেল তৈরি করেছে, এটা আগামী দিনেও হল্টেড হলে আমরা অবাক হব না। তারপরে সিমিলারলি আমি টেকনোড্রাগসে বলবো। টেকনোড্রাগসের এই চার্টটা আমি ড্র করে আপনাদেরকে একদম যেই দিন এখানে সেলিং ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, তখন আলাদাভাবে টেকনোড্রাগস নিয়ে, টেকনোড্রাগস বলে কথা না, সেটা হচ্ছে নতুন শেয়ার কোথায় প্রফিট টেক করতে হয়, কোথায় আবার পুনরায় ইনভেস্টমেন্টে যেতে হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি। এমনকি সেটার সাথে 100% মিল রেখে কিন্তু শেয়ারটা বাড়ছে। তো 48 টাকার আজকে যে বড় বাধা ছিল, সেটাও অতিক্রম করে আজকে 50 টাকা চলে এসছে। এখন ওর সামনে বাধা আছে মাত্র 53 টাকা 20 পয়সা। 53 টাকা 20 পয়সাটা যে এটা হচ্ছে টাইপের ক্যান্ডেল করেছে, আগামী দিনেও এটা হয়তো সিমিলারলি বেড়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত সেলিং ক্লাইম্যাক্স তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সেল করার দরকার নেই। আগামী দিন দেখে শুনে তারপর আপনারা প্রফিট টেক করবেন। তো আজকের আলোচনা এতটুকুই থাক। আপনাদের আর রিকোয়েস্টেড শেয়ারগুলো দেখতে পাচ্ছি না আপাতত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।